যদি বলি বছরে 15 কোটি টাকা হবে আপনার বেতন, তাহলে আপনি কি চাকরি করবেন? শুনে বুঝি থমকে গেলেন? হ্যাঁ দর্শক, কথাটি শুনে থমকে যাওয়ারই কথা। কী এমন চাকরি যার মাসিক বেতন এত টাকা? চাকরিটি হচ্ছে লাইট হাউসের কেয়ারটেকার। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি বেতনের চাকরি, যেখানে আপনি প্রতি মাসে 1 কোটিরও বেশি টাকা বেতন পাবেন। বিষয়টি যে কারো কাছেই অবাক লাগবে। তাহলে চাকরিটা পেতে খুব ইচ্ছা করছে? তাহলে এই চাকরির জন্য আপনাকে কী করতে হবে? আপনি হয়তো ভাবছেন কঠিন কোনো কিছু করতে হবে, কিন্তু তা না। আপনার একমাত্র কাজ হচ্ছে সেখানে একটি লাইট হাউস আছে, সেটি পাহারা দেওয়া এবং প্রবল স্রোতের কারণে যদি কোনো সময় লাইটটি বন্ধ হয়ে যায়, তাহলে সেটি পুনরায় চালু করে দেওয়া। এছাড়া সেখানে আছে অফুরন্ত সুযোগ সুবিধা। যেমন এখানে থাকবে না কোনো বস। আপনি সম্পূর্ণ একা। নিজের ইচ্ছা মতন ঘুমাতে পারবেন, মাছ ধরতে পারবেন, যা মন চায় তাই করতে পারবেন। আর এত টাকা বেতনের চাকরি যা কেউ করতে চায় না, কেন করতে চায় না, সেই সম্পর্কে জানবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, যাতে করে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজেই পৌঁছে যায়। আর ফেসবুক পেজে দেখে থাকলে একটি ফলো দিয়ে লাইক করে রাখবেন। আর কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, সেখানে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম একটি কাজ। কারণ এই লাইট হাউসটি সমুদ্রের একদম মাঝে স্থাপন করা হয়। এখানে থাকা অবস্থায় আপনি কারো সাথেই যোগাযোগ করতে পারবেন না। এখানে কোনো মোবাইল বা ইন্টারনেট নেই। একাকিত্ব আপনাকে সবসময় নিঃসঙ্গ করে রাখবে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রায় সময় এখানে বড় বড় ঝড় হয়। সেই সব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর যে মাঝে মধ্যে সমুদ্রের পানি এসে টাওয়ারের উপরে উপচে পড়ে। এমনকি এই ঝড়ের তাণ্ডবে মৃত্যু পর্যন্ত হতে পারে। আরও কী কী মহাবিপদ উৎপেতে থাকে তা একটু পরেই জানতে পারবেন। এখন হয়তো এসব দেখে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে এই লাইট হাউস সমুদ্রের মাঝেই কেন তৈরি করা হয়েছে? এর কাজই বা কী? আর কেনই বা এই লাইট হাউসের উপর সবসময় নজর রাখতে হয়? কেন এই লাইট হাউস কখনো বন্ধ করা যায় না? রহস্যময় এই লাইট হাউসের আদ্যোপান্ত জানতে হলে আমাদেরকে কয়েক বছর পিছনে ফিরে যেতে হবে। তখন যাতায়াতের জন্য না ছিল কোনো গাড়ি, আর না ছিল অন্য কোনো যানবাহন বা আকাশপথ। তাই এই বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল পানিপথ। সেই সময় ক্যাম্পেট মারিয়াস নামক একজন অসাধারণ নাবিক ছিলেন। তিনি অনেক প্রতিকূল অবস্থাতেও সমুদ্র পাড়ি দিতে পারার জন্য বেশ বিখ্যাত ছিলেন। সেই সময় বেশিরভাগ জাহাজ কাঠের তৈরি হতো। ক্যাপ্টেন একদিন এক ঘুটঘুটি অন্ধকারে সমুদ্র পার করছিলেন। তখন তার জাহাজ একটা পাথরের সাথে ধাক্কা খায়, যার কারণে জাহাজের নিচে খুব সহজে ফাটল ধরে যায়। এর ফলে জাহাজ উল্টে যায়। বুঝতেই পারছেন এই ক্ষতি বিশাল অঙ্কের ছিল। এই ঘটনার পর ক্যাপ্টেন মারিয়াস ভাবতে থাকেন, এর থেকে বাঁচার উপায় কী থাকতে পারে, যা থেকে এ ধরনের বিপদ ঘটার আগেই একটি জাহাজ সতর্ক হতে পারে। কিন্তু এখানে মহা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা। কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর বিশাল যে 7টি মহাদেশ একত্রিত করলেও এই প্রশান্ত মহাসাগরের সমপরিমাণ হবে না। এটা তো সামান্য ব্যাপার। আপনি যদি 5টি চাঁদকেও একত্রিত করেন, তারপরও প্রশান্ত মহাসাগরের আয়তন বেশি হবে। তাহলে একবার অনুমান করতে পারছেন প্রশান্ত মহাসাগর কত বড়? হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যাতায়াত করতো, তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছু সম্পর্কে কোনো ধারণা থাকতো না। এমনকি তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কেও তাদের কোনো আইডিয়া ছিল না। সেই সময় পথ নির্দেশের জন্য কোনো রকম প্রযুক্তি তো ছিলই না, যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করতে পারত। মূলত সেই সময় নাবিকদের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সূর্যের গতি কিংবা চাঁদ তারার উপরই নির্ভর করে চলতে হতো। আর এই দিক নির্দেশনার সমস্যার জন্য চলতি পথে বাড়তি আরও দুই একটা উটকো ঝামেলা এসেও জড়ো হতো। যেমনটা ক্যাপ্টেন অ্যালিসের সাথে হয়েছিল। একবার ক্যাপ্টেন অ্যালিস তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। তো একদিন রাত্রিতে হঠাৎ করে ঝড় শুরু হয়। পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে। আকাশের সব নক্ষত্র তারারাও ঢেকে যায় মেঘের নিচে। যার কারণে প্রচণ্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে। যখন সকাল হয়, তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে। তাদের কাছে খাওয়ার জন্য তখন কিছুই ছিল না। না ছিল কোনো পানি, না ছিল কোনো খাবার। ক্ষুধায় তৃষ্ণায় নাবিকদের তখন বেশ খারাপ অবস্থা হয়ে যায়। তারা সমুদ্রের বিশাল পানির মধ্যে থেকেও পানির অভাবে তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল। এমনকি অনেক নাবিক মারাও গিয়েছিল। এরপর অনেক কষ্টে ক্যাপ্টেন তীরের দেখা পায়। এরপরেই মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয়। এরপর বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো লাইট হাউসের জন্মকাল শুরু হয়। আর ইজিপ্টের ভূমধ্যসাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া। 280 খ্রিস্টাব্দে সেখানে ওই সময়কার রাজা ছিলেন টলেমি দ্য সেকেন্ড ফিলাডেলফিয়া।
তখন ওনাদের জীবন জড়িত ছিল বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীল। কিন্তু বৈদেশিক বাণিজ্যের জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল ওনাদের অবস্থান। আপনি যদি এই ম্যাপটা ভালো করে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন এই শহরের মধ্যে প্রবেশের জন্য এই জায়গাটা দিয়েই যাতায়াত করতে হতো। আর এই জায়গাটার আশেপাশে অনেক বড় বড় পাথর ছিল, যার ফলে বাণিজ্য করতে আসা জাহাজগুলো যখন এই রাস্তা দিয়ে পার হতো তখন খুব সহজেই পাথরগুলোর সাথে জাহাজগুলোর ধাক্কা লাগতো। আর এর ফলে কখনো কখনো এইসব জাহাজগুলো ডুবে যেত কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো। তাই দিন দিন এই রাজ্যে বাণিজ্যিক জাহাজ কমে যাওয়ার কারণে অর্থনৈতিক দিক দিয়ে বেশ পিছিয়ে পড়তে থাকে। টলেমি তখন তার রাজ্যকে রক্ষা করবার জন্য সেই সময়ের সবচেয়ে বিখ্যাত আর্কিটেক্ট সস্ট্রাটাস এবং সিনিডাসের কাছে ছুটে যান। তার কাছে এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন। দুজন মিলে একটি আইডিয়া বের করেন। পানির উপরে তারা এমন একটি দুর্গ গড়ে তুলবেন যার উপরে থাকা আলোকরশ্মি সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে। সেই সাথে এটা পানির নিচে থাকা পাথরের ব্যাপারেও আগে থেকেই সাবধান করতে পারবে। সেই পরিকল্পনা অনুযায়ী সস্ট্রাটাস কাজ শুরু করে দেয়। কিন্তু তখনও তিনি ভাবতে পারেননি যে তিনি যা তৈরি করতে চলেছেন সেটা একসময় পুরো পৃথিবীতে অন্যতম একটা সৃষ্টি হয়ে উঠবে, যা পুরো পৃথিবীতে আলেকজান্দ্রিয়ার বাতিঘর নামে পরিচিত হয়ে উঠবে। আলেকজান্দ্রিয়ার সেই বাতিঘরের উচ্চতা ছিল ৩৮৪ ফুট। এটা পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে। এই লাইট হাউসের মাথার উপর সেই সময় প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকতো, যার জন্য সবসময় এখানে তেল আর কাঠের যোগান দিতে হতো। এমনকি এই বাতিঘরকে পরবর্তীতে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়। শুধুমাত্র এই উচ্চতার জন্যই এটা বিখ্যাত ছিল না, সেই সাথে ছিল এর অসাধারণ ডিজাইন। মূলত সস্ট্রাটাস সেই সময় আলোর রশ্মি বা তীব্রতা ছড়িয়ে দেওয়ার জন্য আয়না আর লেন্স দিয়ে একটা ডিজাইন তৈরি করে, যাতে করে এই বাতিঘরের আলো অনেক দূরে থাকা জাহাজের নাবিকদের পথ দেখাতে পারে। কিন্তু সেই সময়টাতে যখন এই বাতিঘর বা লাইট হাউসের নির্মাণ খবর ছড়িয়ে পড়ে তখন নাবিকেরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। কারণ এখন আর আলেকজান্দ্রিয়ায় আসার পথে তাদের আর পথ ভুল হবে না, পাথরের আঘাতে জাহাজও ভেঙে যাবে না। এইভাবেই বাতিঘরের আইডিয়া পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে থাকে। যদিও প্রথমে এই বাতিঘরের ব্যবহার সমুদ্রের মাঝে শুধুমাত্র জাহাজ সাবধানে চলাচলের জন্য তৈরি করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে বাণিজ্যিক জাহাজের সংখ্যা যখন বাড়তে থাকলো তখন সমুদ্রের যেসব জায়গায় পাথরের উচ্চতা সমুদ্রের পানির উচ্চতার কাছাকাছি কিংবা যেখানে অনেক বেশি পাথর থাকে, যেগুলোর সাথে খুব সহজেই জাহাজের ধাক্কা লাগতে পারে, সেসব জায়গাগুলোতেও তখন বাতিঘর বা লাইট হাউস তৈরি হওয়া শুরু হয়। যদিও প্রথম দিকে লাইট হাউসে সবসময় আগুন জ্বালানো হতো, কিন্তু এটা ঠিক ততটাও ভালো আইডিয়া ছিল না। কারণ এর জন্য সবসময় কয়লা বা জ্বালানি কাঠের যোগান রাখতে হতো। তখন অবশ্য এটা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। এরপর মোমবাতি কিংবা ল্যাম্পের ব্যবহারও করা হয়েছিল, কিন্তু এতে আগুনের আলোর রশ্মি খুব বেশি দূর পর্যন্ত যেতে পারতো না। ঠিক তখনই আবিষ্কার হয় বৈদ্যুতিক বাল্বের। লাইট হাউসগুলোতেও আগুনের পরিবর্তে বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করা শুরু হয়, কিন্তু তারপরেও এই আলো খুব বেশি দূর যেতে পারতো না। এর কারণ হলো লেন্সগুলোকে বাল্বের পেছনে লাগানো হতো। তখন সেই সময়ের বিজ্ঞানীরা আবিষ্কার করেন যদি লেন্সকে সামনে বসানো হয় তাহলে আলো আরও বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারবে। কিন্তু সেই লেন্সগুলোতেও বেশ সমস্যা ছিল, কারণ তখনকার লেন্সগুলো ছিল খুবই পুরু বা মোটা। আর ঠিক তখনই ফ্রান্সের একজন বিজ্ঞানী ফ্রেস্নেল তার বিশেষ এক ধরনের লেন্স আবিষ্কার করেন। তার বানানো এই বিশেষ লেন্সের মধ্য দিয়ে আসা সমস্ত আলো সরাসরি গিয়ে একটা পয়েন্টে মিলিত হতো, যার ফলে আলো খুব সহজে নির্দিষ্ট একটা পয়েন্টে অনেক দূর পর্যন্ত পাঠানো যেত। বর্তমান সময়ে প্রায় সব লাইট হাউসেই ফ্রেস্নেলের সেই লেন্স ব্যবহার করা হয়। লেন্সের এই আবিষ্কার লাইট হাউসকে এক নতুন রূপ দিয়েছিল, যে কারণে এখনও সমুদ্রের বুকে জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারে। কি, লাইট হাউসের ভয়ঙ্কর এই দিকগুলো জানার পর আপনার বুকের ধুকধুকানি কি আরও বেড়ে গিয়েছে? হ্যাঁ, গভীর সমুদ্রের গা ছমছমে ভয়ঙ্কর একটি জায়গায় আপনি যদি নিজেকে আবদ্ধ করে ফেলেন তবে আপনার কেমন লাগবে? অবশ্যই এটি কোনোভাবেই আনন্দদায়ক নয়। সুতরাং এই কারণে এই লাইট হাউসটিতে চাকরি করতে গেলে বেতন কোটি টাকা দেওয়া হয়, যা কেউ করতে চায় না। যাই হোক, কন্টেন্টটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।